You are watching Magic Box Entertainment. বিষ্টুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় টিম ম্যাজিক বক্স এন্টারটেইনমেন্ট আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প, নস্টালজিক সেই ভৌতিক আসরের অনুভূতি আপনার কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ৫৩তম গল্প কাটা বিলে কালবৈশাখী রাতে। প্রতি সপ্তাহে নতুন নতুন রোমাঞ্চকর, রহস্যময়, ভৌতিক এবং আরও হরেক রকম স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন। শুরু হচ্ছে সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ৫৩তম গল্প কাটা বিলে কাল বৈশাখী রাতে। আবহাওয়া শীতল নয় ঠিকই, তবে গত বছর যেমন একটানা গরমের অত্যাচার সহ্য করতে হয়েছে, এবার ঠিক তেমন নয়। মাঝে মাঝেই বিকেলের দিকে কালবৈশাখী আছড়ে পড়ছে, সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি, ফলে শীতল শান্তি মিলছে রাতের দিকে। গতকাল বিকেলেও এক পশলা হয়েছে, কিন্তু এমন আবহাওয়ার সমস্যা হলো রাতের দিকে ঠান্ডা পরিবেশ থাকে যেমন, ঠিক তেমনই পরের দিন দিনের আলো ফুটলে অস্বস্তিকর গরম লাগে। আজও সেই সকাল থেকে কখনো মেঘে ঢাকছে আকাশ, আবার কখনো সূর্যের ঝাঁঝালো আলো ফুটে উঠছে। সেই সঙ্গে এক ফোঁটা হাওয়ার প্রবাহ কোথাও নেই। কেমন গুমোট হয়ে রয়েছে পরিস্থিতি। সারাদিন ধরেই মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি নামবে, কিন্তু নিতান্ত নিরাশ করে এক ফোঁটা জল আশার করুণাবিন্দু হয়ে নেমে আসেনি আকাশ থেকে। এভাবে ঘেমে নিয়ে সারাটা দিন কাটানোর পর সন্ধ্যার সামান্য আগে উপস্থিত হলাম হরিদার চায়ের দোকানে। এখনও পরিবেশ সেই একই রকম গুমোট। পৌঁছে দেখি পল্লব আমার আগেই উপস্থিত হয়েছে। কিরে, কখন এলি? এই তো কিছুক্ষণ হলো। বাড়িতে গরমে আর ভালো লাগছিল না। তোরা কেউ আসিসনি, তাই এতক্ষণ চা খাওয়াও হয়নি। হরিদা, দুটো চা দাও। আমি বাঁশের চটার বেঞ্চিতে গিয়ে বসলাম। এই বিষ্টুদা আসবে তো? হ্যাঁ, গুরু তো প্রতিদিনই আসে, তোদেরই দেখা পাওয়া যায় না। কি আর করবো বল, এটা ওটা কাজে এমন ব্যস্ত হয়ে যাই। এ ভাই, বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় এইবার বৃষ্টি নামবে। এই সময় হরিদা আমাদের টেবিলের উপরে একটা স্টিলের প্লেটের উপরে দুখানা ধোঁয়া ওঠা গরম চায়ের মাটির ভাঁড় এগিয়ে দিল। আমরা ভাঁড় দুটো তুলে নিয়ে প্লেটখানা ফিরিয়ে দিলাম। একটা চুমুক দিয়ে পল্লব বলল, আচ্ছা অর্ণব, আমি না তোকে ঠিক বুঝতে পারি না। তুই কি সত্যিই ভূতে বিশ্বাস করিস? করি, আবার করি না। এটা কেমন উত্তর? দেখ, সত্যি কথা বলতে কি, এখনো পর্যন্ত আমি জীবনে কোনো দিন কোনো এই ধরনের ঘটনার সামনাসামনি হয়নি। এর ফলে আলাদা করে বিশ্বাস মনে তৈরি হয়নি। আবার উল্টোভাবে ভাব, আমি কিছু দেখতে পাইনি মানে সেটার অস্তিত্বকে আমি অস্বীকার করব, সেটাও ঠিক যুক্তিযুক্ত না, তাই না? হতে পারে এখনও এসবের পিছনে কী যুক্তি রয়েছে তা মানুষ আবিষ্কার করতে পারেনি। হয়তো কোনো দিন কিছু পাওয়া যাবে। তোর কথাটা ভুল না, তবে পৃথিবীতে যুক্তিহীন কিছু হয় না, সেটা তো মানিস? হ্যাঁ, মানি। আমার অবিশ্বাসের কারণ সেটাই, যখন যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না তখন সেই জিনিসটা মানবো কেন? শোন, আমি তোকে একটা কথা বলি। বিশ্বাস অবিশ্বাস না পরের কথা, কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবি। সব কিছুর পিছনে যদি সবসময় ওই যুক্তি খুঁজে বেড়াস, তাহলে ঘটনার মধ্যে এই যে একটা অদ্ভুত রোম্যান্টিসিজম রয়েছে, সেটা নষ্ট হয়। তাই আগে যুক্তির ধার না ধরে পরিস্থিতিকে উপভোগ করা উচিত, তারপর সময় সুযোগ বুঝে যুক্তি খুঁজলে চলবে। ঠিক এমন সময় প্রচণ্ড হাওয়া শুরু হলো। অবশেষে কালবৈশাখীর আগমন। এতক্ষণ ধরে যে অস্বস্তিকর গরমে ঘেমে নিয়ে একাকার হচ্ছিলাম, মুহূর্তের মধ্যে সেই গরম কোথায় উধাও হলো। প্রকৃতির স্নিগ্ধ অথচ
দুর্বার বাতাসে শরীর শীতল হলো। ততক্ষণে অন্ধকার হয়েছে। সেই অন্ধকারে বাতাসের দাপটে গাছপালার দল উদ্দাম নৃত্যে মেতেছে। মফস্বলের নিয়ম অনুযায়ী ঝুপ করে চারপাশে যত বৈদ্যুতিক আলো ছিল সব বন্ধ হয়ে গেল। নিকষ অন্ধকারে নিমজ্জিত হলো চারপাশ। শুধুমাত্র হরিদার ফুটন্ত চায়ের পাত্রের নিচে গনগনে জ্বলন্ত কয়লার লালচে আলো হাওয়া লেগে আরও উজ্জ্বল হয়ে জ্বলতে লাগলো। হরিদার কাছে ব্যাটারি চালিত একটা আলো রয়েছে, সেটাই জ্বালিয়ে দোকানে ঝুলিয়ে দিয়েছে। ওটার আলো অত্যন্ত মৃদু, তবু এই অন্ধকারে ওটাকেই বেশ উজ্জ্বল বলে মনে হচ্ছে। 5-7 মিনিট ধরে দমকা হাওয়া চলার পরে হাওয়ার বেগ কমে এলো এবং সেই সঙ্গে শুরু হলো ঝমঝমে বৃষ্টি। সারা দিনের উষ্ণতা কাটিয়ে যখন পরিবেশ এমন স্নিগ্ধ হয়ে উঠেছে আর সেই সঙ্গে ঝরে চলেছে বৃষ্টির ধারা, তখন গুরুর কাছে একটা ভূতের গল্প শোনার জন্য মন অস্থির হয়ে উঠল। কি জানি এই বৃষ্টির মধ্যে এসে পৌঁছাবে কিনা। এই ভাবনা যে মুহূর্তে মাথায় এলো, ঠিক সেই সময় দোকানের সেই মৃদু আলোয় চোখে পড়ল ছাতা মাথায় দোকানের দিকে এগিয়ে আসছে আমাদের মধ্যমণি বিষ্টুদা। দোকানে ঢুকে ছাতিখানা বুঝিয়ে 2-3 বার ঝাঁকিয়ে জল ঝেড়ে নিয়ে এসে বসলো বেঞ্চিতে। রে, কখন এসেছিস তোরা? আমরা অনেকক্ষণ আগেই এসেছি। আমি তো ভাবছিলাম যে তুমি মনে হয় এই বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে আর এসে পৌঁছাবে না। আমি ঝড়ের আগেই বেরিয়েছি। হাওয়া শুরু হতে একটু দাঁড়িয়ে পড়েছিলাম কিছুটা আগে। তারপর যখন বৃষ্টি আরম্ভ হলো তখন আর অপেক্ষা না করে চলে এলাম। এ বৃষ্টি খুব তাড়াতাড়ি থামবে বলে মনে হচ্ছে না। অর্ণব, আর একবার চা চলবে তো? আমি মাথা নেড়ে সম্মতি জানাতে পল্লব হরিদার দিকে তাকিয়ে বলল, হরিদা 3টে। তোদের আরেকজনের খবর কি? বুবাইয়ের খোঁজ খবর নেই। এই 2-4 দিন ধরে ফোন করছি, ফোনটা পর্যন্ত ধরছে না। কে জানে কোথায় আছে, কি করছে। ওর বোধহয় তোমার ভূতের গল্প শুনে শুনে কান পচে গেছে। পল্লব যে এভাবে গুরুকে সরাসরি আক্রমণ করবে তা আগে থেকে আন্দাজ করিনি। তবে বিষ্টুদা বেশ শান্ত স্বরেই উত্তর দিল, শোন পল্লব, ভাবছি এই যা গরম, তাতে আর এখানে থাকতে ইচ্ছা করছে না। সবাই মিলে চল একটা জায়গায় ঘুরে আসি। ভেবেছিলাম আক্রমণের প্রত্যুত্তরে আক্রমণ ধেয়ে আসবে। তার বদলে এমন উত্তর শুনে আমিও কিছুটা বিস্মিত হলাম। পল্লব যে এমন উত্তর প্রত্যাশা করেনি তার বলার অপেক্ষা রাখে না। তবু চোখের পলকে হঠাৎ তৈরি হওয়া বিস্ময় কাটিয়ে উত্তর দিল, হ্যাঁ, কোথাও গেলে তো ভালোই হয়। বেশ, যেখানে একটু গাছপালা রয়েছে। না, গাছপালা অবশ্য আমাদের এখানেও রয়েছে, মানে ফাঁকা মাঠঘাট, ধান ক্ষেত, পুকুর, খালবিল, এইসব আর কি। চলো, কোথায় যাবে? বাবা, উৎসাহ তো 16 আনা। যেখানে যাওয়ার কথা ভাবছি সেখানে জীবনে একবারই আমি গেছিলাম। গ্রামটির নাম কাটাবিল। কাটাবিল? এ আবার কেমন না? নামের যথেষ্ট তাৎপর্য রয়েছে। আগে সেই কথা বলি, তারপর বলিস যাবি কি না। ও, তার মানে তুমি আবার একটা গল্প ফাঁদবে? তুই গল্প মনে করতেই পারিস, তবে আমি তোর কাছে উত্তর চাই। যাবি কি না সেখানে, আগে শোন। ততক্ষণে হরিদা চা দিয়েছে। বৃষ্টি এক নাগাড়ে চলছে। পল্লবের খোঁচা বিষ্টুদাকে উত্তপ্ত করেছে ঠিকই, তবে তার ফলশ্রুতিতে একটা ভুতুড়ে গল্প এই সন্ধ্যায় জুটবে, এটা ভেবেই আমি খুশি হলাম। গরম চায়ে একটা চুমুক দিয়ে সামনে টেবিলে ভাঁড়খানা নামিয়ে রেখে বিষ্টুদা শুরু করল, আমার গন্তব্য কাটাবিল নয়, কিন্তু পার্শ্ববর্তী চরণডাঙ্গায় যেতে হলে এই কাটাবিলের উপর থেকেই যেতে হয়। অন্য একটা পথ রয়েছে, তবে সেই পথে গেলে অনেকটা বেশি ঘুরতে হয়। অতএব সেই পথের বদলে এই পথটাই বেছে নিয়েছি। বড় রাস্তায় যখন আমি বাস থেকে নামলাম তখন
সন্ধ্যা হয়ে গেছে। আকাশের অবস্থাও সুবিধার মনে হচ্ছে না। বুঝতে পারছি যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি আছড়ে পড়বে। সব দিক বিবেচনা করেই এখানে নামা, কিন্তু বাসটা আমাকে নামিয়ে যখন সোজা রাস্তায় অন্ধকারে মিলিয়ে গেল, ইঞ্জিনের একঘেয়ে শব্দ বিলীন হলো গ্রাম্য ঝিঁঝির একঘেয়ে ডাকে, তখন বুঝতে পারলাম এই সহজ পথ বেছে নেওয়া মোটেই উচিত হয়নি। একটা গোটা গ্রাম পার হয়ে আমাকে সেখানে পৌঁছাতে হবে, কিন্তু এখানে কোনো যানবাহন এই মুহূর্তে চোখে পড়ছে না। তবে কি হেঁটেই যেতে হবে? যে উৎসাহ আমার ছিল তা অনেকটাই দমে গেল, কিন্তু উপায় কিছু নেই। এটাই এই রাস্তায় শেষ বাস ছিল, অতএব আর যে অন্য কোনো বাস পাবো সে আশা একেবারেই নেই। জায়গাটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। ভাবলাম আগেই হাঁটা শুরু করে লাভ নেই, বরং কিছুক্ষণ অপেক্ষা করি। যদি কোনো রিক্সা বা ওই জাতীয় কোনো যানবাহন এসে পৌঁছায়। একটা সিগারেট ধরিয়ে চিন্তাগ্রস্ত মনে টানতে টানতে অপেক্ষা করতে লাগলাম। একসময় সিগারেট শেষ হলো। অপেক্ষায় উদ্গ্রীব হয়ে আরো বেশ কিছুক্ষণ কাটল। সব মিলিয়ে আধ ঘন্টা তো হবেই, কিন্তু কোনো আশার আলো দেখতে পেলাম না। তার বদলে যা চোখে পড়ল তা হলো অন্ধকার আকাশে নিঃশব্দ আলোর ঝিলিক। না, আর অপেক্ষা করে লাভ নেই। বড় রাস্তার ধারেই যে পথ গ্রামের দিকে চলে গেছে, সেই পথে হাঁটতে শুরু করলাম। চরণডাঙ্গায় যাচ্ছি একটা বিশেষ কাজে। যে ভদ্রলোক আমাকে পথ নির্দেশ পাঠিয়েছিলেন তিনি একটা কথা বলেছিলেন। সে সময় খুব একটা গুরুত্ব দিইনি, কিন্তু এখন বুঝতে পারছি সেই কথার তাৎপর্য। দুই পথেই যাওয়া যায় চরণডাঙ্গায়। এই পথে তুলনামূলক কম দূরত্ব, কিন্তু ভদ্রলোক আমায় বলেছিল এই পথে সন্ধ্যার পরে না যেতে। অবশ্য এছাড়া তিনি আর কিছু বলেননি। কেন যাব না সে বিষয়ে কোনো পরিচ্ছন্নতা না থাকায় বিষয়টাকে একরকম উপেক্ষাই করেছি। সন্ধ্যার অন্ধকারে চিন্তিত মনে প্রথম দিকে বেশ কিছুটা পথ হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম আশেপাশে বিস্তীর্ণ বিল ছাড়া আর কিছুই নেই। মাঝ বরাবর সোজা রাস্তা চলে গেছে। বহু দূরে হয়তো গাছপালা রয়েছে, কিন্তু অন্ধকারে সেসব চোখে পড়ছে না। শুধুমাত্র চোখে পড়ছে রাস্তার ধারে ঝোপঝাড়ে ক্রমাগত জ্বলতে নিভতে থাকা জোনাকির দল, আর সেই সঙ্গে ভেসে আসছে একঘেয়ে অস্বস্তিকর ঝিঁঝির ডাক। এভাবে অনেকটা হাঁটার পর হঠাৎই পথের ধারে গাছপালার ভিড় আরম্ভ হল। এতক্ষণ যেমন সম্পূর্ণ ফাঁকা ছিল চারপাশ, এখন মনে হলো যেন গাছপালায় তৈরি একটা সুড়ঙ্গের মধ্যে আমি প্রবেশ করেছি। গাছের ডালগুলো মাথার উপরে এখানে ছাউনির মতো হয়ে আছে। গাছপালার ওপাশেও যে বিস্তীর্ণ বিল রয়েছে তা মাঝে মধ্যে চোখে পড়ছে। আকাশে চমকে ওঠা বিদ্যুতের ঝিলিক, ওই স্থির জলে
হঠাৎ হঠাৎ প্রতিফলিত হচ্ছে। আজ অমাবস্যা নয়, তবু আকাশে চাঁদ অনুপস্থিত। মেঘের আড়ালে কোথায় আত্মগোপন করে আছে। থমকে থাকা পরিবেশ এখন, ঠিক কাল বৈশাখী শুরুর আগে যেমনটা হয় তেমন। কিন্তু সেই মুহূর্তে আমি জানতাম না, শুধুমাত্র প্রকৃতিতেই নয়, এই সন্ধ্যায় আমার জীবনেও কাল বৈশাখী আসন্ন। ইতিমধ্যে সেই জঙ্গল ঘেরা পথে 4-5 মিনিট হেঁটে এসেছি, কিন্তু এতটা পথে একটাও বাড়ি ঘর চোখে পড়েনি। এমন নির্জন জায়গা সচরাচর চোখে পড়ে না। অন্ধকারে হাঁটতে হাঁটতে হঠাৎই মনে হলো আমার পিছনে পিছনে কেউ হেঁটে আসছে। কোনো শব্দ আমি পেয়েছি তা নয়, তবু কেমন একটা অদ্ভুত অনুভূতি আমায় জানান দিল সে কথা। প্রথমটায় আশান্বিত হলাম, হয়তো এই নির্জন পথে একজন সঙ্গী পাব, কিন্তু পরক্ষণেই মনে সন্দেহ হল। থমকে দাঁড়িয়ে পিছনে ফিরে তাকালাম। অন্ধকারে যতটা সম্ভব ভালো করে তাকিয়ে দেখলাম, কিন্তু আশ্চর্য, কোথাও জনমানুষের সামান্যতম চিহ্ন চোখে পড়ল না। মনের মাঝে অস্বস্তি শুরু হলো। সেদিক থেকে মুখ ফিরিয়ে আবার হাঁটতে শুরু করলাম। ঠিক এমন সময় হঠাৎ করে মাথার উপরের ডালপালাগুলো বাতাসে দুলে উঠল। উথাল পাথাল হাওয়ার ধাক্কায় চারপাশের গাছপালা ছন্ন ছাড়া ভাবে যেন নাচতে শুরু করল। এই জনমানবহীন নির্জন পথে কাল বৈশাখীর আক্রমণে আমি দিশেহারা হয়ে পড়লাম। আমার সৌভাগ্য যে এখনো পর্যন্ত বৃষ্টি শুরু হয়নি, তবে একটা ভয় আমায় তাড়া করছে। যদি ওই বাতাসের প্রবল ধাক্কায় গাছের ডাল ভেঙে গায়ের উপরে পড়ে, চোট পাওয়া তো অত্যন্ত সাধারণ ব্যাপার, বেকায়দায় পড়লে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই আশঙ্কায় নিজের অজান্তেই আমার হাঁটার গতি বৃদ্ধি পেয়েছে। সে গতি এতটাই যে কেউ দেখলে মনে করবে আমি দৌড়াচ্ছি। বারবার চারদিকে তাকাচ্ছি। ডালগুলো মাঝে মাঝে এমন ভাবে ঝুঁকে পড়ছে যেন মনে হচ্ছে এক্ষুনি ভেঙে পড়বে। রীতিমতো দিশাহারা মনে হচ্ছিল নিজেকে। সেই উথাল পাথাল ঝড়ের মাঝে চলতে চলতে হঠাৎই এক বিন্দু আলো চোখে পড়তে আশা জাগলো মনে। অনেকখানি দূরে এই পথের ধারে এক বিন্দু আলো দেখতে পাচ্ছি। এই সময়ে কয়েক ফোঁটা বৃষ্টির জল আমার মাথায় গায়ে এসে পড়ল। ঝড়ের গতি হঠাৎই কমে এল। আর হয়তো কয়েক মুহূর্তেই ঝমঝম করে বৃষ্টি নামবে। আমি একরকম ছুটতে ছুটতে এগিয়ে গেলাম সেই আলোর দিকে। মরুভূমির তৃষ্ণার্ত পথিক যেমন মরীচিকার দিকে ছুটে যায়, ঠিক সেই রকম। কিছুটা এগোনোর পরে বুঝতে পারলাম
ওটা মরীচিকা নয়, সত্যি একখানা গ্রাম্য মাটির বাড়ি ওখানে রয়েছে। সেই বাড়ির জানালা থেকে ওই হলদে আলো বেরোচ্ছে। ইতিমধ্যে বৃষ্টি সামান্য বৃদ্ধি পেয়েছে। প্রবল উৎসাহে এগিয়ে গেলাম সেই বাড়ির দিকে। বাড়ির পিছনেই দেখলাম বিস্তীর্ণ জলা। ঠিক যে মুহূর্তে আমি সেই বাড়ির খোলা বারান্দার ছাউনির নিচে পা রাখলাম, সেই মুহূর্তে প্রবল বৃষ্টি আরম্ভ হল। কাঠের দরজায় দ্রুত টোকা দিয়ে ডাক দিলাম, কেউ আছেন? প্রথমটায় কোনো সাড়া পেলাম না। আবার ডাকলাম, আমি এই ঝড় বৃষ্টির মধ্যে সমস্যায় পড়েছি, একটু আশ্রয় যদি দিতেন তা। ঠিক সেই মুহূর্তে দরজা খোলার একটা শব্দ কানে যেতে কথা অসম্পূর্ণ রেখে চুপ করলাম। দরজা খোলার পর একটা কালো মূর্তি আমার চোখে ভেসে উঠল। গায়ের উপরে একটা কালচে খয়েরি রঙের চাদরের মতো কিছু চাপানো, মাথাখানাও ঢাকা দেওয়া। আলোর উৎস ঠিক পিছনে, ফলে আমার সামনে উপস্থিত হওয়া মূর্তির মুখাবয়ব দেখতে পাচ্ছি না। এরপর সেই মূর্তি অদ্ভুত কণ্ঠস্বরে বলল, আসো। জানি না কেন সেই কণ্ঠস্বর শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তবু নিরুপায় আমি ধন্যবাদ জানিয়ে ঢুকে পড়লাম ঘরের ভিতরে। মাটির বাড়ি, উপরে খড়ের ছাউনি। ঘরের মাঝে মাটির মেঝের উপরে একখানা হ্যারিকেন জ্বলছে। সে আলো আহামরি উজ্জ্বল নয়, অথচ অন্ধকারের মাঝে অতখানি দূর থেকে আমি এই আলোই দেখতে পেয়েছিলাম। যাই হোক, অন্তত বাইরে যে প্রবল বৃষ্টি শুরু হয়েছে তা থেকে তো রক্ষা পাওয়া গেল। ঘরের ভিতরে একপাশে একটা চৌকি, চৌকির উপরে একখানা হোগলা বেতির মাদুর, একটা বালিশ সেখানে এমনভাবে পড়ে আছে যে দেখে মনে হচ্ছে এইমাত্র ওখানে কেউ শুয়েছিল, সম্ভবত ওই ভদ্রলোক। ঘরের ভিতরে আর কোনো আসবাবপত্র নেই। এক কোণায় শুধুমাত্র একটা কাঠের বাক্স রয়েছে। বসুন। চৌকিটাকে দেখিয়ে ভদ্রলোক বসতে বললেন আমায়। বসলাম। আপনাকে বড্ড বিপদে ফেললাম। না না, আমার কোনো সমস্যা নেই। আপনি আসছেন কোথা থেকে? আমি কলকাতা থেকে আসছি। ওই চরণডাঙ্গায় একটা কাজ আছে, সেখানেই যাব। ও, তাহলে তো সমস্যা হলো। আজ রাতে আর আপনি সেখানে যেতে পারবেন না। কেন? কেমন যেন সন্দেহজনক ভাবে কথাটা বলেছিলেন ভদ্রলোক। আমার প্রশ্নে সহসা সেই ভাব বদলে বললেন, যা বৃষ্টি শুরু হয়েছে এখন আর থামবে বলে মনে হয় না। তা আপনি সন্ধেবেলায় এই পথ ধরে যাচ্ছেন, জানেন না রাতের অন্ধকারে কেউ এই পথে যাতায়াত করে না? আমি শুনেছি বটে, কিন্তু কেন বলুন তো? তার মানে আপনি জানেন না কিছু? এই গ্রামের নাম কাঁঠাবিল কেন জানেন? না, এ বিষয়ে জানা নেই, কিন্তু আমার ধারণা ওই গ্রামে ঢোকার মুখে দুপাশে বিলের মাঝ বরাবর রাস্তা, মানে বিলটা ওই রাস্তা দিয়ে দুভাগ হয়েছে, সেই কারণে কি? এতক্ষণ ভদ্রলোক এমন ভাবে দাঁড়িয়েছিলেন যে মুখখানা স্পষ্ট দেখা যাচ্ছিল না। এবার লোকটি একটু এগিয়ে এসে চৌকির অন্য মাথায় বসলেন।
বসার সঙ্গে সঙ্গে লোকটির মুখের দিকে চোখ পড়তে আমার মনে হলো লোকটির চোখের কোটর দুটোর ভিতরে জমাট বাঁধা অন্ধকারের মাঝে জুলজুলে চোখ দুখানা ঝিলিক দিয়ে উঠল। লোকটির মুখাবয়ব অত্যন্ত রুগ্ন, শরীরে যেন সামান্যতম মাংস নেই। হাড়ের উপরে পাতলা চামড়ার আবরণ শুধু। এমন অদ্ভুত চেহারা দেখে আমার শরীর জুড়ে শীতল এক শিহরণ বয়ে গেল। গায়ে জড়ানো চাদরের ফাঁক থেকে একটা হাত বেরিয়ে রয়েছে, সেখানার চেহারাও মুখের মতোই লিকলিকে, রুগ্ন। রহস্যময় এক মৃদু হাসি হেসে লোকটি বলল, এই গ্রামে সে সময় কোনো মানুষের বাস ছিল না। জায়গাটাকে লোকজন চরণডাঙ্গার একটা অংশ হিসেবেই জানত। সবকিছু ঠিক থাকলে হয়তো এতদিনে এই গ্রামটাও অন্য সব গ্রামের মতো মানুষজনে ভরে উঠত। কিন্তু হঠাৎ করেই ভয়ঙ্কর এক ঘটনা শুরু হয় এখানে। ওই যে আসার পথে বিল দেখেছেন, ওখানে ডাকাত দলের আক্রা গজিয়ে ওঠে। পরপর পথ চলতি মানুষকে গলা কেটে মেরে তার সর্বস্ব লুট করতে থাকে তারা। কথিত আছে ওই ডাকাতের দল 13 জনকে খুন করেছিল। মারার পরে সেই মৃত গলা কাটা শরীর তারা বিলের জলে ফেলে দিত। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সব জায়গায়। ওই পথে যাতায়াত একদম বন্ধ হয়ে যায়। মনে হয় এরপরে ডাকাতের দল নিজেদের জায়গা বদলিয়েছিল, কিন্তু মানুষের মনের আতঙ্ক কমে না। এই ঘটনা ব্রিটিশ আমলের। ইংরেজ পুলিশ পরে শুনেছি সেই ডাকাতের দলকে ধরেছিল, কিন্তু এরপরে সেই ডাকাতের দলের আতঙ্ক কমলেও অন্য এক ঘটনা ঘটতে শুরু করে। ওই বীরের রাস্তা ধরে সন্ধ্যার পর কেউ যাতায়াত করলে অপঘাতে মরা সেই মানুষগুলোর আত্মা পিছু নিতে শুরু করে। অন্ধকারে অনেকেই নাকি গলা কাটা মানুষকে হাঁটতে দেখেছে। এসবের ফলেই এই জায়গার নাম হয় কাটাবিল। এখনো পর্যন্ত সন্ধ্যার পরে কেউ এ পথে হাঁটার সাহস করে না। আমি নিশ্চুপে বসে এতক্ষণ লোকটির বলা কথাগুলো শুনছিলাম। সেই যে বিলের মাঝখান থেকে আসার সময় আমার কেমন অনুভূতি হচ্ছিল। মনে হয়েছিল কেউ পিছনে পিছনে হেঁটে আসছে। সেটা কি তবে নিতান্ত মনের ভুল নয়? বৃষ্টি তখনও এক নাগাড়ে হয়ে চলেছে। সত্যি বোধহয় আপাতত এ বৃষ্টি থামবে না। আমার মনে একাধিক প্রশ্নের উদয় হয়েছে। সবই যেন কেমন জট পাকানো। আমি চুপচাপ বসে রইলাম। লোকটি চৌকি থেকে উঠে দাঁড়িয়ে বলল, বললাম না বৃষ্টি অনেকক্ষণ চলবে, আমি আপনার খাওয়ার ব্যবস্থা করি। দেখুন, আমার খিদে বিশেষ নেই, আর তাছাড়া এখন সবে মাত্র 7:30 বাজে। 9টার মধ্যেও যদি বৃষ্টি থামে তাহলে আমি বেরিয়ে পড়ব। আপনাকে অকারণে ব্যস্ত হতে হবে না। সে কথা বললে কি চলে? আমার বাড়িতে এসেছেন যখন,
আমার নিজের খাওয়ার ব্যবস্থা তো করতেই হবে, সেই সঙ্গে আপনিও খেয়ে নেবেন। বসুন। বলে লোকটি ধীর পদক্ষেপে ঘর থেকে বাইরে গেল। লোকটির হাঁটা চলাও কেমন যেন স্বাভাবিক নয়। এই ঘরের বাইরে যে এক চিলতে বারান্দা রয়েছে, সেই বারান্দার এক প্রান্তে কিছুটা ঘেরা জায়গার মাঝে কাঠের উনুন রয়েছে। ওটা প্রথমে এসেই বিদ্যুতের এক ঝলক আলোয় চোখে পড়েছিল। সম্ভবত লোকটি ওখানেই যাচ্ছে রান্না করতে। আমি আর কি বলবো, সত্যি কথা বলতে একান্ত যদি এখানে থেকে যেতে হয় তবে খাওয়ার ব্যবস্থা অবশ্যই প্রয়োজন। সেই সকাল 11:30টায় খেয়ে বেরিয়েছি। তারপর আসার পথে যদিও টুকিটাকি কিনে খেয়েছিলাম, কিন্তু সেই সামান্য আহার আর পেটে নেই। মনে কিছুটা অস্বস্তি নিয়ে চৌকির উপরেই বসে রইলাম। গায়ের পোশাক আশাক সামান্য ভিজেছে, তবে আহামরি নয়। কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি শুকিয়ে যাবে। বাইরে কাঠের উনুনে যে আগুন জ্বলে উঠেছে তা ঘরে বসেই বুঝতে পারলাম। কম্পমান হলদে আলোর আভা দরজার ওপাশে চোখে পড়ছে। বৃষ্টি সেই একই রকম একঘেয়ে ধারায় ঝরে চলেছে। মাঝে মাঝে আকাশে চমকে উঠছে বিদ্যুৎ। গম্ভীর সেই শব্দের অভিঘাতে ধরিত্রী যেন কেঁপে উঠছে। বেশ কিছুটা সময় ওইভাবে ওখানে বসে কেটে গেল। বলা বাহুল্য, এভাবে অনাহুত অতিথি হয়ে পড়ায় মনে অস্বস্তি হচ্ছিল। কিছুক্ষণ পরে আমি চৌকি ছেড়ে উঠে বারান্দার দিকে গেলাম। যেদিকে আগুন জ্বলছে ঘরের বাইরে বেরিয়ে সেদিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার বুকের ভিতরটা ধড়াস করে উঠল। কিন্তু পর মুহূর্তেই দৃশ্যপট সম্পূর্ণ স্বাভাবিক দেখলাম। মুহূর্তের জন্য আলগোছে আমি দেখেছি উনুনের সামনে এই লোকটা নয়, বসে আছে একটা মুন্ডুহীন শরীর। হয়তো লোকটির কাছে শোনা ঘটনা আমায় প্রভাবিত করেছে, সেই জন্যই হয়তো এমন অদ্ভুত কল্পনা ক্ষণিকের জন্য তৈরি হয়েছিল মনে। মন থেকে সেই ভাবনা ঝেড়ে ফেলে এগিয়ে গেলাম লোকটির কাছে। টের পেয়ে লোকটি আমায় বলল, আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আপনাকে একটু কষ্ট করে খেতে হবে। আরে না না, কষ্টের কি আছে? কোথায় কখন কিভাবে মানুষের আহার জুটবে, পুরোটাই কপাল। আচ্ছা, একটা কথা জানা হয়নি, আপনার নামটা? হরিচরণ। আপনি? আমি বিষ্ণুপদ। আপনাকে কি কোনোভাবে আমি সাহায্য করতে পারি? দরকার নেই, আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন, এইটুকু আমি একাই সামলে নেব। তবু কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে একটু পরে ঘরে ফিরে এলাম। বৃষ্টির বেগ এরপর সামান্য কমলেও থেমে যাওয়ার কোনো লক্ষণ দেখলাম না। রাত 9টা নাগাদ ভদ্রলোক দুখানা থালায় ভাত বেড়ে আনলেন। আর অপেক্ষা না করে দুজনে খাওয়া দাওয়া সেরে ফেললাম। ঘড়ির কাঁটায় তখন 9:45 বাজে। সেই সময় হ্যারিকেনটা নিভিয়ে দুজনে শুয়ে পড়লাম বিছানায়। এভাবে
এমন পরিবেশে অজ্ঞাত একজনের সঙ্গে একই বিছানায় শুয়ে অস্বস্তি হচ্ছিল ঠিকই, কিন্তু কিছুই করার ছিল না। এখনো বাইরে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে যেন সব দিক না ভাসিয়ে এ বৃষ্টি থামবে না। শীতল আবহাওয়ায় সেই ঝমঝম শব্দ শুনতে শুনতে কখন যেন ঘুমে চোখ জড়িয়ে এলো। রাত তখন কটা হবে জানি না। অস্বস্তিকর ভেজা ভেজা অনুভূতি হওয়ায় আমার ঘুম ভাঙল। ঘরের ভিতরে ঘুটঘুট করছে অন্ধকার। আমার পাশে যে হরিচরণ বাবু শুয়ে আছেন, তার উপস্থিতি ঘুণাক্ষরেও টের পাওয়া যাচ্ছে না। বাইরের বৃষ্টি থেমেছে। অদ্ভুত, অতিলৌকিক নিস্তব্ধ চারপাশ। এমন নিস্তব্ধতায় পাশে শুয়ে থাকা একজনের শ্বাস প্রশ্বাসের শব্দ কানে আসার কথা। ব্যাপার কি? আমি জামা কাপড় পরিবর্তন করিনি। পাঞ্জাবির পকেটেই দেশলাইখানা রয়েছে। হাতড়ে সেটাকে বের করলাম। আন্দাজে একখানা কাঠি বের করে ঘষলাম বাক্সের গায়ে। জ্বলে উঠল আলো। আর সেই আলোয় যে দৃশ্য চোখে ফুটে উঠল তা অকল্পনীয়। দেখলাম আমার পাশেই একজন শুয়ে রয়েছে। তবে সে সেই জলজ্যান্ত হরিচরণ বাবু না। তার বদলে আমার পাশে বিছানার উপরে শুয়ে রয়েছে একখানা মুন্ডুহীন লাশ। গলার কাটা ক্ষতস্থান থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। সেই রক্তে বিছানা ভিজে উঠেছে। এ দৃশ্য দেখে আমার চোখ বিস্ফারিত হয়ে গেল। গলা মনে হলো শুকিয়ে কাঠ হয়ে গেছে। দেশলাই কাঠিটা ফুরিয়ে এসেছে। সেদিকে খেয়াল ছিল না। হাতে তাপ লাগতে খেয়াল হলো। সেটাকে তৎক্ষণাৎ ছুঁড়ে মেঝেতে ফেললাম। অন্ধকারেই নামলাম মেঝের উপরে। আবার একটা কাঠি বের করে জ্বালালাম। সঙ্গে সঙ্গে নজর গেল মেঝের উপরে। ওহ, কি ভয়ঙ্কর সে দৃশ্য! দেখলাম মেঝের উপরে ছড়িয়ে রয়েছে কতগুলো কাটা মানুষের মাথা। বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে সেগুলো। আর মেঝে রক্তে ভিজে লাল হয়ে উঠেছে। আমার গলা থেকে অস্ফুট একটা আর্তনাদ বেরিয়ে এলো। শরীর কেমন অসাড় মনে হলো। হঠাৎ সেই কাটা মুন্ডুর বন্ধ চোখগুলো একসঙ্গে খুলে গেল। সেই মণিগুলোর উপরে
সাদাটে আস্তরণ। দ্বিতীয় দেশলাই কাঠিটাও এই সময় নিভে গেল, কিন্তু ঘর অন্ধকার হলো না। সেই সাদাটে পর্দায় ঢাকা কাটা মুন্ডুর চোখগুলো অন্ধকারের মাঝে জ্বলজ্বল করতে লাগলো। সেই আলোয় মৃদুভাবে আলোকিত হয়ে উঠেছে গোটা ঘরখানা। এরপর ঘটতে লাগলো এক অবিশ্বাস্য দৃশ্য। কাটা মুন্ডুগুলো এতক্ষণ বিক্ষিপ্ত হয়ে পড়েছিল, সেগুলো এবার লাফিয়ে লাফিয়ে সোজা হতে লাগলো। এই অতিলৌকিক দৃশ্য দেখতে দেখতে বিছানায় শুয়ে থাকা মুন্ডুহীন শরীরটার কথা কিছুক্ষণের জন্য বিস্মৃত হয়েছিলাম। এবার দেখলাম সেই কাটা মুন্ডুগুলো লাফাতে লাফাতে এগিয়ে চলেছে বিছানার দিকে, আর সেই মুন্ডুহীন শরীরটা ধীরে ধীরে উঠে বসছে। লাফাতে লাফাতে সেই মুন্ডুগুলো এক এক করে জুড়ে যেতে লাগলো সেই কাটা গলার সঙ্গে। আতঙ্কে মনে হলো আমার শরীর বরফ খণ্ডের মতো শীতল হয়ে উঠেছে। সব কটা মুন্ডু সেই গলা কাটা ধরের সঙ্গে জুড়ে গেল কয়েক মুহূর্তে। সেই সময় আমার গুণে দেখার মতো অবস্থা ছিল না, তবু আমি নিশ্চিত ওখানে ঠিক 13খানা মাথা ছিল। মুন্ডুগুলো জুড়ে যাওয়ার পর সেই দেহখানা অদ্ভুতভাবে এঁকে বেঁকে মেঝেতে উঠে দাঁড়ালো। তারপর সেই প্রত্যেকটা মাথা একসঙ্গে নারকীয় হুঙ্কার করে উঠল। ওই অতিলৌকিক হুঙ্কার কানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার যেন বাস্তব জ্ঞান ফিরে এলো। এখানে আর মুহূর্ত মাত্র অপেক্ষা করলে হয়তো ওই ধরের উপরে আরো একটা মাথা বৃদ্ধি পাবে, আর সেই মাথাটা হবে আমার। ততক্ষণে ওই একাধিক মাথা সহ শরীরটা আমার দিকে এগিয়ে আসতে আরম্ভ করেছে। আমি দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে সেই ঘর থেকে বেরিয়ে অন্ধকার রাস্তা ধরে ছুটতে লাগলাম। আমি প্রাণপণে ছুটছি, পিছন থেকে ভেসে আসছে ওই অতিলৌকিক মূর্তির বীভৎস হুঙ্কার। সন্ধ্যার ঝড়ে গাছের ডাল ভেঙে রাস্তার উপরে পড়েছিল। ছুটতে ছুটতে অন্ধকারে তা আমার চোখে পড়েনি। হঠাৎই হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে আমি জ্ঞান হারালাম। সকালের আলো ফুটতে জ্ঞানহীন অবস্থায় লোকজন আমায় খুঁজে পায়। তারাই আমায় আমার গন্তব্যে পৌঁছে দিয়েছিল। বড়ার জোরে প্রাণে বেঁচেছি। এরপরে চন্দনডাঙ্গার লোকজনের মুখে ওই জায়গার সম্পর্কে অনেক কথাই শুনেছিলাম, তবে নতুন কোনো তথ্য পাইনি। হরিচরণ বাবুর আত্মা সে রাতে আমায় যে ঘটনা বলেছিল, সবার কথা জুড়লে মূল ঘটনা সেটাই দাঁড়ায়। কিন্তু এই হরিচরণ বাবু কে, সে কথা জানা যায়নি। দিনের বেলায় গিয়ে দেখেছিলাম যে মাটির বাড়িতে আমি সেই রাতে ছিলাম, সেখানে গাছপালা জঙ্গল ছাড়া আর কিছু নেই।
একটা উঁচু মাটির ঢিবি অবশ্য আছে। হয়তো সেখানেই কোনো কালে একখানা বাড়ি ছিল। এই পর্যন্ত বলে বিষ্ণুদা থামল। গল্পের বৃষ্টি অনেক আগে থামলেও আমাদের এখানে বৃষ্টি এখনো হয়ে চলেছে। হরি, 3টে চা দিস। এবার তাহলে বল পল্লব, যাবি কাটাবিলে? যাওয়ার সাহস যে পল্লবের হবে না সেটা জানাই ছিল। অপেক্ষা করছিলাম কি উত্তর দেয় সেটা শোনার। দেখো, যাওয়া তো বড় কথা নয়, কিন্তু যে জায়গার কথা বলছো সেখানে নাকি কোনো বাড়ি ঘর নেই। তাহলে থাকবো কোথায়? না না, তোর চিন্তা নেই। চরণডাঙ্গায় আমরা থাকবো, আর একদিন সন্ধ্যার পরে সেই কাটাবিলে যাব। ঠিক আছে, আমি একটু বাড়িতে কথা বলি, দেখি যদি ছাড়ে তাহলে যাব। তা ঘটনা শোনার আগে তো এক পায়ে খাড়া হয়ে গেছিলি। এখন তো তোর কথা শুনে মনে হচ্ছে হাঁটু কাঁপছে। মোটেই না, আমি কালকেই তোমায় জানাবো। সেদিন রাতে আরও আধ ঘন্টা আমাদের হরিদার চায়ের দোকানেই কাটাতে হয়েছিল। তারপর বৃষ্টি থামলে আমরা বাড়িতে ফিরি। পরদিন পল্লব জানাবে বলেছিল ঠিকই, কিন্তু এর পরে প্রায় 1 সপ্তাহ পল্লবের টিকিটাও খুঁজে পাওয়া যায়নি। শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের 53তম গল্প কাটা বিলে কালবৈশাখী রাতে। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন অর্ণব, সৌরভ এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। প্রতি সপ্তাহের নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না।